নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। খুব মন দিয়ে ভিডিওটা দেখুন, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের জানা উচিত, কোনো কিছুই অবহেলা করবেন না, কারণ আমি প্রত্যেকটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করি, ফালতু কোনো কথা কখনোই বলি না, যেটার জন্যে যা বলবো সেটা আপনার জীবনে একটা বড় ভূমিকা রাখবে, এইটুকু মনে রাখবেন। দেখুন, আমি সবসময় বলেছি যে হোমিওপ্যাথির সাথে বায়োকেমিক যে কম্বিনেশন, এটা দেখা গেছে একেবারে কী বলবো, সোনায় সোহাগা। আর এটার জন্যে হোমিওপ্যাথি ডাক্তাররা বায়োকেমিক ওষুধও পাশাপাশি ব্যবহার করে থাকেন। আজকে এই জন্যেই আমি হোমিওপ্যাথির সাথে যে সমস্ত রোগ যে সমস্ত ঔষধ দেওয়া যেতে পারে তার একটি নিয়ে আলোচনা করব এবং বিস্তৃতভাবে বুঝিয়ে দেব যে আপনার জীবনে যদি সে ধরনের কোনো রোগ হয় তাতে সেটা কি ভূমিকা নিতে পারে। আসুন তার আগে আরেকটু আলোচনা করে নিই, কেন হোমিওপ্যাথি ওষুধ খাবেন। হোমিওপ্যাথি ওষুধ যারা খান তাদের এই প্রশ্নটা করলে তারা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন কেন হোমিওপ্যাথি ওষুধ খেতে চান। আমি কালকেই একজন ভদ্রলোক অনেক দূর থেকে ফোন করে বলছেন, স্যার আমার একটা সার্জিক্যাল ব্যাপার আছে, গলব্লাডার স্টোন। তো এই স্টোনটা আমি দেখিয়েছিলাম, ব্যথা হয় মধ্যে মধ্যে, তো ডাক্তার আমাকে বলেছেন যে অপারেশন লাগবে। তো আপনারা সবাই জানেন যে গলব্লাডার স্টোন হয়ে গেলে গলব্লাডার অপারেশন করতেই হয়, উপায় নেই, কারণ ব্যথা সহ্য করা যায় না। তখন সবাইকেই পরামর্শ দেওয়া হয় যে স্টোনটা কোনো রকমে বের করে না দিলে ব্যথা হবে, বুঝতে পারছেন তো। কিন্তু কিছু এত সেন্সিটিভ মানুষ আছে যারা কাটা জেরার কথা ভাবলে একদম ফিট হয়ে যায়, বুঝতে পারছেন তো। আবার অনেক আছে একদম বুক ফুলিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে যেতে পারেন। হ্যাঁ, অনেকের জীবনে একবারের জায়গায় 3বার 4বার 5বার অপারেশন হয়েছে, একটুও ভয় পান না। এবং এটা যেমন একটা কি বলবো, তাদের একটা ফ্যাশনের মতো। ভয় হয়তো প্রথম দিনে অল্প পেয়েছিল, তারপর থেকে একদম সব কিছু জল হয়ে গেছে, এখন মোটেই ভয় পান না। আবার অনেকের ক্ষেত্রে ভাবলেই যেন মনে হয় মরে যাব। আমি না, আসলে এটা ঠিকই আছে। অনেক ডাক্তাররা অনেক সার্জনরা যখন রোগীকে অজ্ঞান করতে যান, তখন অনেক রোগী কিন্তু অজ্ঞান হয় না, তাকে অ্যানাস্থেসিয়া বেশি দিতে হয়। অজ্ঞান হতেই পারে না, কারণ অজ্ঞান হওয়ার মুহূর্তেও সে আবার সতেজ হয়ে যায়, কারণ সে মেন্টালি এত শক্ত হয় যে তার নার্ভগুলো এত সজাগ থাকে যে অ্যানাস্থেসিয়াও কাজ করে না। তো সে সমস্ত ক্ষেত্রে এদের বলা হয় বেশি সেন্সিটিভ, আল্ট্রা সেন্সিটিভ ইমোশনাল পারসন। তাদের জন্য ডাক্তাররাও একটু সমস্যায় পড়ে যান এবং তাদের ডিসিশনও চেঞ্জ করতে হয়। হয়তো সেদিন অপারেশনই বন্ধ করে দেওয়া হয় রুগীকে স্টেবল রাখার জন্য, এবং পরবর্তীতে অপেক্ষা করতে হয় রুগীর মেন্টাল কন্ডিশন চেঞ্জ করার জন্য, ঘুমের ওষুধপত্র দিয়ে তাকে একটা নিস্তেজ করে তারপরে ওরা চিন্তা করেন সেকেন্ড কী করা যায়। তাহলে দেখুন, মানুষের মন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই মনটা হচ্ছে কি বলবো, একটা বড় মানসিক শক্তি, যেটা দিয়ে মানুষ যে কোনো ক্ষেত্রে, যে কোনো বড় রোগের ক্ষেত্রেও তার মনটা যদি সতেজ থাকে, এক্সাইটেড হতে পারে, তাহলে সে কিন্তু বেঁচে যাবে। ইভেন আমি নিজের কথাই বলি, আমি অনেক সময় যুবক বয়সে একবার আমার এমন অবস্থা হয়েছিল যে আমি একদিন প্রায় ফিটের মতো অবস্থা, প্রায় ফিট হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি আমি পড়ে যাচ্ছি, আমি ফিট হয়ে যাচ্ছি, কিন্তু সেই মুহূর্তে আমার সেন্সটা এত প্রখর হয়েছিল যে আমি ইচ্ছা করে হঠাৎ করে গা ঝাড়া দিয়েছি, সাংঘাতিক রকমের গা ঝাড়া দিয়েছিলাম, এবং তাতে একদম ফিটের ভাবটা পুরো চলে গিয়েছিল এবং আমি সতেজ হয়ে গেছিলাম। সেদিন আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি ওইটা না করলে সেদিন আমি ফিট হয়ে যেতাম। তাহলে দেখুন, সব কিছু নির্ভর করে মনের অবস্থার উপরে। মনের যদি জোর থাকে তাহলে কিন্তু যে কোনো এই ধরনের পরিস্থিতিতেও আপনি শরীরকে একেবারে সজাগ রাখতে পারবেন। রামদেব যিনি ভারতে একেবারে কি বলবো, একটা আদর্শ হিসাবে তৈরি হয়ে গেছেন। উনি যা করেন, মেন্টাল ফোর্স ওনার ভীষণ, এবং সেটার জুড়েই কিন্তু ওনার আয়ুও বাড়িয়ে দিয়েছেন এবং বার্ধক্যকেও রোধ করে দিয়েছেন। হ্যাঁ, এটা আয়ুর্বেদ শাস্ত্রের একটা পরম গুণ, এটা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের পরম গুণ, এবং এটার দ্বারা যে মানুষ দীর্ঘজীবী হতে পারে, আগের যুগের মুনি ঋষি সন্ন্যাসীরা যে দীর্ঘজীবী ছিলেন এই সমস্ত কারণে, এটা একটা বড় চরম সত্যি। আচ্ছা, হোমিওপ্যাথি ঔষধ, ম্যাক্সিমাম হোমিওপ্যাথি ঔষধ আয়ুর্বেদ থেকেই তৈরি, অর্থাৎ কিনা আয়ুর্বেদ যেমন গাছগাছার পাতা, রস, বুটি সেগুলোর থেকে কালেকশন করে, হোমিওপ্যাথিও ম্যাক্সিমাম আমি বলবো এই সমস্ত গাছগাছার শেকড় বাকড় ওগুলোর থেকেই রসটা নিংড়ে নিয়ে স্পিরিট দিয়ে
ঔষধ তৈরি করে থাকেন এবং সেটাকে তখন শক্তিপ্রদ করা হয়, পাওয়ার করা হয়। মানে আয়ুর্বেদ তো বেশি পরিমাণে খেতে হয় ডাল ভাতের মতো, আর এটা স্পিরিট দিয়ে মানে জাস্ট পটেন্সিটা ঢুকিয়ে দেওয়া হলো শরীরে, সেল ট্রিটমেন্ট করে। কি কারণে কি কারণে মানুষ হোমিও ওষুধ খান? আশা করি ওই যেটা বললাম, অনেকে অপারেশনের জন্য ভয় পান, তারা একেবারে নির্দ্বিধায় চোখ বুজে মানে ভাবেন যে একমাত্র হোমিও আমাকে সারাতে পারবে, আমি হোমিও খেয়ে সুস্থ হয়ে যাব, আমি অপারেশন করব না। তো এই সমস্ত ক্ষেত্রেও হয়। আবার অনেকে দেখেছেন যে অ্যালোপ্যাথি ওষুধের বেশিরভাগ ক্ষেত্রেই সাইড এফেক্ট আছে, তো সেই সাইড এফেক্ট যাতে না হয় সেটার জন্য অনেকে চান হোমিওপ্যাথি ওষুধ খেতে, যেটা আসলেও আমি বলবো যে অনেক ক্ষেত্রেই খুবই কার্যকরী হয়েছে এবং অনেকে এটা হ্যাবিট করে নিয়েছেন যে না আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো। কারণ হোমিওপ্যাথি ওষুধ সমূলে নাশ করতে পারে, তার একটা প্রশংসা আছে এবং সে করে। যাই হোক, আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটাও একটা অলরাউন্ডার মেডিসিন এবং খুব পপুলার মেডিসিন, হোমিওপ্যাথিতে একেবারে 1 নম্বর জায়গা দখল করে নিয়েছে। এই ওষুধটার সম্পর্কে আপনাদের জানা উচিত এবং আপনারা নির্দ্বিধায় এটা খেতেও পারবেন। তার আগে আজকে কিন্তু আমি বলে নিই, এই দেখুন আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়া কেন খাবেন, কিসের জন্য খাওয়া হয়, কি লক্ষণে খাওয়া হয়, এগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। তো সাইলেশিয়া কিন্তু আমি বলবো 2 রকমের আছে। একটা হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট, যেটা দেখলেন, আবার আরেকটা আছে এই যে আরেকটা আছে পটেন্সি। হ্যাঁ, অর্থাৎ হোমিও পটেন্সিতেও সাইলেশিয়া পাওয়া যায় এবং এই সাইলেশিয়া হোমিও আমরা আমাদের হোমিও প্রসেস অনুযায়ী পটেন্সিটা প্রয়োগ করে থাকি। আর বায়োকেমিক যেটা আমি দেখালাম, এই যে বায়োকেমিক যেটা, এটা ট্যাবলেট আকারে বায়োকেমিক সল্ট হিসেবে তৈরি হয়, যেটাও মানুষের জীবনে দুটোই প্রায় সেমই ভূমিকা। পটেন্সি একটু ভিন্নভাবে কাজ করে আর ট্যাবলেটটাও একটু ভিন্নভাবে কাজ করে। ট্যাবলেট হচ্ছে বডি সল্ট, অর্থাৎ কিনা একেবারে ডাইরেক্টলি খাওয়া দাওয়ার মতো জিনিসটা শরীরে ঢুকিয়ে দিল, ব্লাডে চলে গেল। আর পটেন্সি হচ্ছে সেল ট্রিটমেন্ট, অর্থাৎ কিনা সেলটাকে সে সক্রিয় করবে, সতেজ করবে এবং এটার দ্বারাই রোগ মুক্ত হবে। দুটোই কিন্তু দুভাবে কাজ করে, দুটোর ফাংশন একেবারে আলাদা আলাদা। এই জন্য বায়োকেমিক এবং হোমিওপ্যাথি সেম না হলেও ওষুধ কিন্তু একই এবং তার ব্যবহারটাও সেভাবেই করা হয়ে থাকে। আসুন আজকে জেনে নেওয়া যাক যে সাইলেশিয়া ওষুধটা কি রোগে আমরা দিয়ে থাকি। আমি বিশেষত আমি যে সমস্ত রোগী দেখে থাকি, আমি আমার কথাই বলছি, কেন কি আমার এক্সপেরিমেন্টটা যেটাতে সাইলেশিয়া দিয়ে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে ফোড়া, আলসার, ফোড়া, ঘা, এগুলো থেকে যখন পুঁজ বের হয়। এখন পাঁচ যেটা পুঁজ কিন্তু ঘনও আছে, পাতলাও আছে। পাতলাটা প্রথমে থাকে, ঘন তো পরে হয়, বুঝতে পারছেন? যেমন সর্দি যেমন প্রথম জলের মতো বের হয় আর লাস্টের দিকে ঘন হয়ে বের হয়, বুঝতে পারছেন? তাহলে এই যে পুঁজ যেটা বের হয়, এটা মরা রক্ত, হ্যাঁ, শরীর থেকে যেটা ইনফেক্টেড জায়গাতে তৈরি হয়, কোনো আক্রান্ত স্থান, ঘা সেই জায়গাতে তৈরি হয় এবং তারপরে সেটা জলের মতো হয়ে পুঁজটা, বিষাক্ত জিনিসটা বের হয়ে আসে। তাহলে এই যে পুঁজটাকে সাইলেশিয়া কিন্তু কন্ট্রোল করতে পারে, সেটা বায়োকেমিক হোক আর পটেন্সি হোক করতে পারে। এছাড়া গ্ল্যান্ডের রোগ, হ্যাঁ, মানসিক অবস্থা, হাড়ের ব্যথা, কোমর ব্যথা, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু সাইলেশিয়া খাওয়া যেতে পারে। এমনকি সাইলেশিয়া 3X আমি দেখেছি যাদের কনস্টিপেশন আছে, একটু বয়স্ক লোক যারা বা যুবক ছেলেরাও, তারাও খেলে উপকৃত হয়েছে। সাইলেশিয়া অলরাউন্ডার মেডিসিন এবং বেশ কিছু ক্ষেত্রে আমি ব্যবহার করি, যেমন অশ্বরোগে আমি দিয়েছি, যাদের অ্যানাল ফিস্টুলা হয়ে গেছে তাদের সাইলেশিয়া হাইপোটেন্সিও দেওয়া হয়, ট্যাবলেটও আমি দিয়েছি এবং এগুলোতে ভালো ফল পাওয়া যায়। এছাড়া মনে করেন কোনো ঘা পা পুঁজ থেকে আপনার এরকম পাতলা জল ঝরছে, পাতলা গাঢ় নয়, পাতলা জল যখন ঝরছে তখন সাইলেশিয়া যেটা বায়োকেমিক ট্যাবলেট দেখলাম এবং যেটা পটেন্সি, সেগুলো দুটোই দেওয়া যেতে পারে এবং খেলে পরে একটা দারুণ রেজাল্ট পাওয়া যায়। এছাড়া টনসিলাইটিস বলুন, অন্যান্য আরও অনেক ব্যাপার আছে, সবগুলো নিয়ে আজকে আলোচনা করব না। শুধু এটুকু জেনে রাখুন যে সাইলেশিয়া বিশেষত পুঁজ কন্ট্রোল করতে তার জুড়ি নেই। হ্যাঁ, এটার জন্য অ্যানাল ফিস্টুলা, অন্যান্য ঘা যাই আছে, ফোড়া পাখি, এগুলোতে সাইলেশিয়া চোখ বুঝে দেওয়া যেতে পারে, বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী, তারা প্রধানত, যদিও যে কোনো ঔষধের কিন্তু আরও অসংখ্য
লক্ষণ রয়েছে, আরও অসংখ্য রোগে সেটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটার জন্য যে বিস্তৃত জ্ঞানের দরকার সেটা অনেক দূর আপনাদের এগিয়ে যেতে হবে। কিন্তু প্রাথমিকভাবে কেউ যদি মনে করেন যে আমার পাতলা পুঁজ বের হচ্ছে, এমন কোনো ঘাটা থেকে পাতলা পুঁজ, যে জলের মতো পুঁজ যেটা, সেখানে কিন্তু চোখ বুঝে সাইলিশিয়া পটেন্সি অথবা বায়োকেমিক ট্যাবলেট দুটোই খাওয়া যেতে পারে। বিশেষ করে পাইলস, অ্যানাল ফিস্টুলা, ফিশার, এগুলোতে এই ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে জেনে নিলেন আজকে যে সাইলিশিয়া কী কী রোগে আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই যে কোনো ঔষধ ব্যবহার করার আগে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলুন, না হয় আমার সাথে কথা বলুন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে, এবং বুঝতে পারবেন যে আপনার রোগের ক্ষেত্রে সাইলিশিয়া কতটা ভূমিকা নিতে পারে। ঠিক আছে, আরও ওষুধ সম্পর্কে জানুন, আরও ওষুধ সম্পর্কে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটা ওষুধ সম্পর্কে যদি এভাবে জানেন তাহলে দেখবেন একটা বিরাট লাভ হবে, এমন কিছু লাভ হবে যেটা দিয়ে আপনার জীবনে আপনার মানে বিপদের মুহূর্তে সে আপনাকে রক্ষা করবে। ঠিক আছে, আমার এই চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, দেখবেন আপনার জীবনে আমার এই ভিডিওগুলো একটা দারুণ ভূমিকা পালন করবে, আপনাকে সুস্থ রাখবে, আপনার পরিবারকেও সুস্থ রাখবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, এই আমার রিকোয়েস্ট। ঠিক আছে, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণে যেন বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।